কালবৈশাখী ঝড় আর প্রকৃতিতে কি তাণ্ডব চালিয়েছে, তার থেকে বেশি তাণ্ডব শুরু মনে। ইট পাথরের এই শহরে বড় বড় বাড়ি গাড়ির বহরে সবকিছুই ঠিক আছে, অথচ কিছুই যেন ঠিক নেই জারিফের কাছে। গতকালকের কালবৈশাখীর সাথে অঝড় বৃষ্টি যেন জারিফের জীবনকে থমকে দিয়েছে। এই পৃথিবীতে কখন কার জীবনে কি ঘটে কেউ কি তা বলতে পারে? তা মোটেও সম্ভব নয়। একটা রাত যা জারিফের জীবনটাকে দাঁড় করিয়েছে কঠিন থেকে কঠিনতর অবস্থায়। কাল অবধি বিয়ে নিয়ে যে উৎফুল্ল রঙিন স্বপ্ন নিয়েছিল জারিফ, তা যেন মুহূর্তেই দুঃস্বপ্নে রূপান্তরিত হয়। জারিফ চোখে মুখে অন্ধকার দেখছে, কি করবে ভেবে পাচ্ছে না। দিশেহারা সে। বিষণ্ণতায় ছেয়ে গেছে জারিফের মন মস্তিষ্ক। অনুশোচনায় জর্জরিত অপরাধবোধ বুকের মধ্যে কেড়ে কেড়ে খাচ্ছে। আগের মতো সবকিছু স্বাভাবিক হবে কি, আর না সম্ভব? এই প্রশ্নের কোনোই উত্তর জানা নেই জারিফের। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত্রি 1টা বাজে। চারিদিকে পিন পতন, নীরবতা, নিস্তব্ধতায় ঘেরা। ব্যালকনিতে দাঁড়িয়ে দুহাত বুকে গুজে স্ট্রেট দাঁড়িয়ে আছে জারিফ। দৃষ্টি দূরে অন্ধকারে নিবদ্ধ। কালকে রাতের কথা মানসপটে ফের ভেসে উঠতে চল শক্ত হয়ে যায়। রাগে ক্ষোভে অস্পষ্ট স্বরে আওড়ায়, যা কিছু ঘটেছে সবকিছুর জন্য ওই মেয়েটা দায়ী। ওই মেয়েটা আজ 2 রাত আমার চোখের ঘুমকে আরাম করেছে, আমার স্বাভাবিক জীবনটাকে অস্বাভাবিক করে তুলেছে। সবার কাছে আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। দীর্ঘ হতাশার শ্বাস ফেলে এক হাত মুঠো করে চোখ বন্ধ করে ফের মনে মনে আওড়ায়, ওই মেয়েটার কথা মতো চুপচাপ বসে থাকা বোধ হয় মোটে উচিত হবে না। সবাইকে সত্যিটা বলতে হবে। সবাই আমাকে ভুল বুঝলেও করার কিছু নেই। তবু প্রতারণার আশ্রয় নিয়ে কোনো কিছু করা মোটেও ঠিক হবে না। এমনিতে একদিন লস হয়ে গেছে। কালকে হলুদ, পরশু বিয়ে। আর বিয়ের আগে আমার বিষয়টা সবাইকে জানাতে হবে। আর সত্যিটা ওই মেয়ের মুখ থেকে সবাই জানবে। এখন ফার্স্ট আমার ওর সাথে কথা বলা জরুরি। আজকে বৃহস্পতিবার শহরের আভিজাতপূর্ণ রুচিশীল একটা কমিউনিটি সেন্টারে হলুদের আয়োজন করা হয়েছে। একসাথে বরকনের হলুদ হবে। সবাই কমিউনিটি সেন্টারে যাওয়ার জন্য রেডি। সেখানে জারিফ এখনো রুমে বসে হতাশার মধ্যে আছে। কিভাবে সত্যটা সবাইকে বলবে এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে। এরই মধ্যে যারা এসে জারিফকে তাড়া দিয়ে যায়, সাথে হলুদের জন্য কেনা পোশাক রেখে যায়। জারিফ শাওয়ার নিয়ে সাদা পাঞ্জাবি আর উপরে হলুদ কোটি পরে নেয়। জারিফের মাথায় একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, আগে লিয়ার সাথে কথা বলতে হবে। লিয়ার কথা মতো এত বড় বিষয় গোপন রাখা জারিফের পক্ষে পসিবল নয়। ওদিকে লিয়া যেন জীবন্ত লাশে পরিণত হয়েছে। কি থেকে কি হয়ে গেল এখনো তা লিয়ার বুঝে আসছে না। লিয়া বিষণ্ণ মন নিয়ে রুমের বিছানায় বালিশে মুখ গুজে শুয়েছিল। সেই মুহূর্তে রাজিয়া সুলতানা এসে লিয়াকে এখনো রেডি হতে না দেখে কিছুটা শক্ত গলায় বলে, এ কি লিয়া, তুই এখনো রেডি হসনি? ওদিকে তুষার ফোন করেছিল, ওরা তো প্রায় চলে আসলো। আমাদের তো এখন কমিউনিটি সেন্টারে যেতে হবে, আর ওখান থেকে সরাসরি তো দাদু বাড়িতে যাব। তাড়াতাড়ি রেডি হয়ে নে। এমনিতেই রাহবারের মান্থলি এক্সাম থাকায় আগে থেকে যেতে পারিনি। এজন্য তোর বড় মা ভীষণ আক্ষেপ করছে। যা, আর দেরি করিস না। লিয়া শোয়া থেকে উঠে বসে, মাথাটা নিচুই রাখে। লিয়ার মন মস্তিষ্ক বিষাদে ছেয়ে আছে। নিজেকে জড় বস্তুর ন্যায় মনে হচ্ছে, একদম অনুভূতিহীন লাগছে। রাজিয়া সুলতানা লিয়ার কোনো ভাবান্তর নেই দেখে কিঞ্চিত পরিমাণ কপাল কুঁচকে ফেলে। ফের সন্ধিহান গলায় বলে, বুঝলাম না, কি সমস্যা তোর? সেদিন যে তোর দাদু বাড়ি থেকে রাত করে বাসায় ফিরলি, তারপর থেকে আমি খেয়াল করছি তোকে কেমন যেন বিষণ্ণ লাগছে। শরীর খারাপ নাকি কোনো সমস্যা? আর এটাও বুঝতে পারছি না সেদিন অত লেট হলো কি করে। মায়ের সন্ধিহান গলার স্বর শুনে লিয়া অপ্রস্তুত হয়ে যায়। লিয়া ঘন ঘন চোখের পলক ফেলে। বুকের ভেতর ব্যথায় মোচড় দিয়ে ওঠে। সেকেন্ডেই চোখের কোণ বেয়ে নোনা জল ভরে ওঠে। দাঁতে দাঁত চেপে কান্না আটকে আমতা আমতা করে বলে ওঠে, সে সেদিনই তো বললাম গাড়ির সমস্যা হয়েছিল। রাজিয়া সুলতানা মুখ দেখে বোঝা যাচ্ছে উনি লিয়ার কথা এখনো পুরোপুরি বিশ্বাস করেনি। চোখ মুখ স্পষ্ট সন্ধিহান। লিয়া মনে মনে আওড়ায়, এখন যদি বলি আমি যাব না, তাহলে আব্বু সন্দেহ বাড়বে, বই কমবে না। তাই কষ্ট হলেও অনিচ্ছা হলেও আমাকে যেতে হবে হলুদে। লিয়া হতাশার দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে যায়। রাজিয়া সুলতানা লিয়ার পোশাক বের করে বিছানায় রাখে আর হাঁক ছেড়ে বলে, লিয়া, জারিফদের বাড়ি থেকে যে লেহেঙ্গা দিয়েছে বের করে রেখেছি। আর সময় 10 মিনিটস, এর মধ্যে ফার্স্ট রেডি হয়ে নিবি, কেমন?
ছেলেপক্ষ আগে উপস্থিত হয়েছে, মেয়েপক্ষ এখনো উপস্থিত হয়নি, তবে কাছাকাছি চলে এসেছে। যারা হলুদ শাড়ি পরেছে, সাথে হলুদ ফুলের কৃত্রিম অর্নামেন্ট। যারা শাড়িটা এক হাতে ধরে ভেতরে যেতে থাকে। নীল কমিউনিটি সেন্টারের দরজার সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। নীলকে দেখে যারা এগিয়ে যায়, গিয়ে চঞ্চল গলায় বলে, এই নীল ভাইয়া, আমার কয়টা পিক তুলে দে তো। নীল বড় বড় চোখ করে জারার দিকে তাকায়, অট্টহাসিতে ফেটে পড়ে। নীলের হাসি দেখে জারার মেজাজ খারাপ হয়। যারা ধমক দিয়ে বলে, এরকম হেহে করে হাসার কি হলো? মাথা খারাপ হলো নাকি? নাকি ভূত টুত ভর করলো? কোনটা? নীল ঠোঁট বাঁকিয়ে বলে ওঠে, ভূত আসবে কোথা থেকে? সামনে যে পেতনি দাঁড়িয়ে আছে তাকে দেখে তো ভূত মহাশয় 500 গজ দূরে দিয়ে হাঁটবে। এ কি সেজেছিস? একদম পেতনি পেতনি লাগছে। নীলের এহেন কথা শুনে তটতট করে জারার ফুরফুরে মেজাজটা খারাপ হয়ে যায়। যারা রাগে গজগজ করতে থাকে। কত সুন্দর করে হলুদ শাড়ি পরেছে, ছোট মতো বলেছিল একদম হলুদ পরি লাগছে। সেখানে নীলের এমন কথায় যারার রাগ আকাশ সম হয়। সবার মুখে হাসি, দারুণ আনন্দ ঘন পরিবেশ। তবু এক ফোঁটা আনন্দ নেই জারিফের মনে। জারিফ লিয়ার সাথে কথা বলবে, সেই চিন্তায় লিয়ার অপেক্ষায় আছে। যেভাবেই হোক লিয়ার সাথে কথা বলতে হবে। এমন সময় নীল জারিফের পাশে এসে দাঁড়ায়, সূক্ষ্ম নজরে নোটিশ করে। মুচকি এসে গমগমে স্বরে বলে ওঠে, তো ব্রো, এত অধীর আগ্রহে কার জন্য অপেক্ষা করছিস? নিশ্চয়ই তোর বউয়ের জন্য। জারিফ হঠাৎ করে ক্ষীণ আওয়াজে বলে ওঠে। হুম। হুম। কথাটা বলার পরপরই জারিফের হুঁশ হয়। জারিফ খানিকটা অপ্রস্তুত হয়, নীলকে এড়িয়ে যেতে বলে। আমার একটা কল করার আছে। এটা বলেই জারিফ এখান থেকে প্রস্থান করে, নিরিবিলি একটা জায়গায় গিয়ে দাঁড়ায়। এর মধ্যে কোন পক্ষে সবাই চলে এসেছে। কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে। তাসনিমকে হলুদ শাড়ি, গায়ে হলুদ গাঁদা ফুলের গহনা দিয়ে সাজানো হয়েছে। হলুদ সাজে তাসনিমকে খুব সুন্দর লাগছে। তাসনিমকে স্টেজে বসানো হয়। এত সুন্দর পরিপূর্ণ সাজগোজ। তারপরেও তাসনিমের মনের মধ্যে কিছুর যেন অপূর্ণতা রয়ে গেছে। আজ হলুদ, কাল বিয়ে। এতে তো তাসনিমের খুশি হওয়ার কথা, মনটা প্রফুল্ল থাকার কথা। এসবের জায়গায় তাসনিমের মনে বিষণ্ণতা ঘিরে ধরেছে। জোর করে মুখে কৃত্রিম হাসিয়ে ঝুলিয়ে রেখেছে। নিজেকে রোবট রোবট লাগছে, অনুভূতি শূন্য মনে হচ্ছে। লিয়া সবার ভিড় থেকে একটু দূরে ম্লান মুখে দাঁড়িয়ে আছে। নীল লিয়াকে দেখে এগিয়ে আসে। নীল প্রথম থেকে লিয়াকে নোটিশ করছে। লিয়া কিছু নিয়ে চিন্তিত, আর সবার থেকে কেমন দূরে দূরে আছে। হলুদ লেহেঙ্গায় লিয়াকে চমৎকার লাগছে, তবে মুখটা মলিন। লিয়ার ভারী মুখশ্রীতে এক নজর তাকিয়ে নীল ঠোঁট কামড়ে ধরে বলে, এই মিস লিয়া, আপনার কি মন খারাপ? আপনাকে কেমন জানি বিষণ্ণ লাগছে। লিয়া ছোট্ট শ্বাস ফেলে, চোখের কোণের অংশটুকু এক আঙ্গুল দিয়ে আড়ালে মুছে নেয়। ম্লান স্বরে বলে, না, ঠিক আছে তো, কোনো সমস্যা নেই। নীল মৃদু হাসে, একটু সময় নিয়ে সুন্দর করে আবদার করে বলে, এই লিয়া জানেন, আমার না এই আপনি টাপনি এসবে কমফর্টেবল ফিল হয় না। তাই বলছি, আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? আর আপনি চাইলে আমাকে ফ্রেন্ডস হিসেবে ট্রিট করতে পারেন। লিয়া ছোট্ট করে বলে। ইটস ওকে। নীল স্মিত হাসে। কিয়ৎক্ষণ পরে কণ্ঠে শীতলতা নিয়ে ফের আওড়ায়, আজ থেকে যে কোনো প্রয়োজনে কোনো হেল্প লাগলে ফ্রেন্ড হিসেবে বলতে পারো। আশা করি ফ্রেন্ড হিসেবে আমি মানুষটা মন্দ হব না। এদিকে সবার ভিড়ে জারিফের দু চোখ লিয়াকে খুঁজছিল। সেই সময় জারিফ দেখতে পায় নীল আর লিয়াকে পাশাপাশি কথা বলতে। এর মধ্যে লিয়া সামনে তাকাতে খানিকটা দূরে জারিফকে দেখতে পায়। বুকের ভেতর তোলপা শুরু হয়, মোচড় দিয়ে উঠল বুকের ভেতরটা। চোখ দুটো ছলছল করে উঠল। লিয়ার চোখ মুখের দিকে চেয়ে নীল কপালে কিঞ্চিত ভাঁজ ফেলে বাম ভ্রুটা নাচিয়ে ইশারায় বোঝায়। কি হয়েছে? লিয়া হালকা হাসার চেষ্টা করে নাক টেনে দিয়ে বলে, তেমন কিছু নয়, চোখে বোধহয় কিছু একটা পড়েছে। এই বলে লিয়া নীলকে এড়িয়ে চলে যায়। সবার ভিড় এড়িয়ে একপাশে ফাঁকা স্পেসে গিয়ে দাঁড়ায়। এতক্ষণের দলা পাকিয়ে রাখা কান্নাগুলো উপচে পড়তে থাকে। চোখ বন্ধ করতে গাল বেয়ে পড়তে থাকে ভারী বর্ষণ। লিয়ার নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে। যা কিছু হয়েছে তার জন্য লিয়া নিজেকে ক্ষমা করতে পারছে না। লিয়া অনুতপ্ত হয়ে মনে মনে আওড়ায়, ইস, সেদিন রাতে ওনার সাথে না আসলে
আজ এই দুর্ঘটনা ঘটতো না। আপু, বড় মা, বড় আব্বুর সামনে আমি মুখ দেখাবো কি করে? সত্যিটা জানার পর ওনার মতো সবাই নিশ্চয়ই আমায় ভুল বুঝবে। যা কিছু হয়েছে তার জন্য পরোক্ষভাবে আমিই হয়তো দায়ী। ওইদিকে জারিফ লিয়ার যাওয়ার দিকে তাকিয়ে সেদিকে যাবে মনস্থির করে। এমন সময় হলুদের ডালা হাতে যারা জারিফকে পিছু ডাকে। যারার সাথে নাতাশাও ছিল, যারা গলা ছেড়ে ডাকে। এই ভাইয়া, ওদিকে কোথায় যাস? স্টেজে তো সবাই অপেক্ষা করছে, এখন হলুদ পর্ব শুরু হবে। জারিফ যারার দিকে এগিয়ে আসে, গম্ভীর কণ্ঠে বলে। আমার একটু কাজ আছে, ওয়েট, আমি আসছি। এর মধ্যে জারার পাশ থেকে নাতাশা ঠোঁট উল্টে বলে ওঠে। মামা, সবার আগে আমি তোমাকে হলুদ দিব। জারিফ নিশ্চুপ রয়। যারা মিষ্টি হেসে বলে। ঠিক আছে, তুমিও দেবে। নাতাশা হলুদের বাটির দিকে ইশারা করে আবদার জুড়ে বসে। আমি এক্ষুনি দিব, যদি আবার আগে ভাগে মামাকে হলুদ ছুঁয়ে দেয় তখন। এই বলে নাতাশা গাল ফুলিয়ে রাখে। মন মস্তিষ্ক যখন চিন্তাগ্রস্ত, তখন অন্য কোনো কিছু সহজেই নিউরনে সাড়া জাগাতে ব্যর্থ হয়। জারিফকে নির্বিকার দেখে যারা ঠোঁট মেলে বলে। এই ভাইয়া, নাতাশা যখন এত করে বলছে তখন বেচারিকে দিই না একটু হলুদ ছোঁয়াতে। যারার কথা কর্ণপাত হতেই জারিফ খানিকটা ইতস্তত বোধ করে। নিজেকে যেখানে এলোমেলো লাগছে, সেখানে এসব কিছু বিরক্ত লাগছে জারিফের কাছে। অবশেষে নাতাশার আবদার রাখতে জারিফ নাতাশার সামনে কিছুটা ঝুঁকে। নাতাশা জারার কাছ থেকে হলুদের বাটি থেকে এক হাতে অনেকখানি হলুদ তুলে নেয়। উৎফুল্ল হেসে ঝকঝকে দাঁত বের করে জারিফের দুগালে লাগিয়ে দেয়। যারা নাতাশার কাজ দেখে বিস্ফোরিত নয়নে তাকিয়ে আওড়ায়। মামাকে এত হলুদ মাখিয়ে দিয়েছো? তুমি একাই তো 5 জনের হলুদ লাগিয়ে দিয়েছো। আচ্ছা যাই হোক, এবার হ্যাপি তো? নাতাশা ঘাড় নাড়িয়ে উচ্ছ্বাসিত হয়ে বলে। হুম। লিয়া হাতের উল্টো পাশ দিয়ে গাল বেয়ে পড়া পানিটুকু মুছে নেয়। এমন সময় হঠাৎ করে লিয়ার হাতে টান পড়ে। জারিফ লিয়ার হাত ধরে টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে নেয়। আচমকা টানে লিয়া হকচকিয়ে যায়। লিয়া টাল সামলাতে না পেরে পড়ে যেতে নেয়। তৎক্ষণাৎ লিয়া নিজেকে সামলাতে আচমকা জারিফের পাঞ্জাবি খামচে ধরে আর চোখ বন্ধ করে নেয়। লিয়ার এভাবে পাঞ্জাবি খামচে ধরাতে জারিফ লিয়ার দিকে খানিকটা ঝুঁকে যায়। সেই সময় অনাকাঙ্ক্ষিতভাবে জারিফের গা লিয়ার গালের সাথে লাগে। জারিফ মুহূর্তে সোজা হয়ে দাঁড়ায়। লিয়া চোখ মেলে তাকায়। জারিফের পাঞ্জাবি ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। লিয়া গালে ভেজা ভেজা অনুভব করায়। এক আঙ্গুল গালে স্পর্শ করে। অতপর আঙ্গুলটা চোখের সামনে ধরতেই দেখতে পায় হলুদ। সাথে সাথে লিয়ার দৃষ্টি যায় জারিফের মুখে, যেখানে স্পষ্ট হলুদ লেগে আছে। লিয়ার টানা টানা নজর জোড়া টলমল করতে শুরু করে। জারিফ চোখ মুখ শক্ত করে কণ্ঠে কঠোরতা নিয়ে বলে ওঠে। আমার লাইফটাকে হেল করে দিয়ে তুমি তো বেশ আছো। বেশ তো, সবার সাথে আড্ডা দিয়ে বেড়াচ্ছ। আর এদিকে আমার যেন নিঃশ্বাস নেওয়া কষ্টকর হয়ে যাচ্ছে। প্রতিটা নিঃশ্বাস আমাকে বলেছে আমি তাসলিমকে ঠকাতে যাচ্ছি। আমি ওর সরলতার সুযোগ নিচ্ছি। জারিফের এহেন কথা লিয়ার বোধগম্য হয় না। এসে তো কারোর সাথেই তেমন কথা হয়নি, যেটুকু হয়েছে নীলার সাথে। তবে তবে কি সেটাকেই তাচ্ছিল্য করে আড্ডা বলছে? জারিফ একটু সময় নিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে ক্ষীণ আওয়াজে স্পষ্ট গলায় আওড়ায়। আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। তড়িৎ বেগে লিয়া মাথাটা তুলে জারিফের দিকে তাকায়। ঘন পল্লব কয়েকবার ঝাপটায়। লিয়া সর্বাঙ্গে শিরশির করে শীতলতা বয়ে গেল। বুকের ভেতর ঝিমঝিম শব্দ খেলে গেল। লিয়া যেন বাকরুদ্ধ হয়ে যায়। লিয়া নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না। লিয়া শীতল চাহনিতে জারিফের চোখে চোখ রাখে। এরপর জারিফ যা বলল, লিয়া তা শোনার জন্য এই মুহূর্তে মোটেই প্রস্তুত ছিল না। যা শুনে লিয়ার আকাশে বাজ পড়ে। লহমায় মনটা আবারও বিষাতে ছেয়ে ধরে। জারিফ চোখ বন্ধ করে নেয়। লম্বা শ্বাস টেনে কঠোরভাবেই বলতে থাকে। তোমার কথা মতো সত্যিটা আড়ালে রেখে তাসলিমকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। বিয়ে যদি তাসলিমকে করি তাহলে 3 মাস পরেই হবে, এবং যদি তাসলিম রাজি থাকে তবে। এছাড়া নয়। কাউকে ঠকিয়ে বিয়ে করবে আইমান জারিফ? নেভার। আইমান জারিফ কোনোদিন কাউকে ঠকায়নি, কোনো মিথ্যের আশ্রয় নেয়নি। সেখানে কিনা তাসলিমের মতো একটা সচল ভালো মনের মেয়েটাকে চিট করে বিয়ে করবে? অসম্ভব। লিয়ার বুক ফেটে কান্না আসছে। দাঁতে দাঁত চেপে কান্না আটকে রাখে। হরিণী চোখ দুটো জলে টইটম্বর করতে থাকে। লিয়ার ইচ্ছে করছিল চিৎকার করে বলতে। আপনি তাসলিমের দিক দেখলেন আর আমার আমার কথা একটাবারও ভাবলেন না? তাসলিম ভালো মেয়ে, আর আমি? আপনার কথা কিসের ইঙ্গিত দিচ্ছে? তার মানে আমি ভালো নই?
তাই তো আমাকে ঠকানো কোনো ব্যাপার না, তাই না? তাসনিমকে বিয়ে করলে আমার সাথে অন্যায় করা হবে না? এসব কথা মনে মনে আওড়ায় লিয়া, তবে মুখে কিছুই বলে না। লিয়াকে নিশ্চুপ দেখে জারিফ রাগান্বিত স্বরে বলে, কি হলো, চুপ করে আছো কেন? এই মুহূর্তে তুমি সবার সামনে গিয়ে সত্যিটা বলবে। সে রাতের অ্যাক্সিডেন্টের জন্য সম্পূর্ণ তুমি দায়ী ছিলে, তাই সেটা বলার দায়িত্ব তোমার। লিয়া নাক টেনে ভেজা গলায় বলে, আপনার কি মনে হয় সবটা জানার পর আমার পরিবার আপনার সাথে আমার আপুর বিয়ে দেবে? এটা ভেবে থাকলে ভুল। সব জানলে আমার ফ্যামিলি কখনোই আপনার সাথে আপুর বিয়ে দেবে না, আই এম শিওর। কারণ আমার দাদিমণি বিয়ে শাদীর ব্যাপারে খুব সিরিয়াস। আর আমার দাদিমণির কথার বিরুদ্ধে গিয়ে আমি আমার বড় আব্বু আম্মু রাজি হবে না। তাই বলছি, গোপন বিষয়টা গোপনই থাক, আমাদের দুজনের মধ্যেই থাক। আর আপনার যদি নিজের কাছে অপরাধী মনে হয় তবে সেখান থেকেও 3 মাস পর মুক্তি পাবেন। এরপরেও বাকিটা আপনার ইচ্ছা। চুপচাপ আপুকে বিয়েটা করে নেওয়াই আপনার জন্য বেটার হবে। আমি কথা দিচ্ছি, আমাদের বিষয়টা কেউ আগে কোনোদিনও কখনো জানতে পারবে না। আর অতি গোপনেই সমস্যার সমাধান করতে হবে। জারিফ লিয়ার দু বাহু চেপে ধরে চোখ মুখ লাল করে ধমক দিয়ে বলে, জাস্ট শাট আপ, ইটস ইম্পসিবল টু মি ফর হিডেন এনিথিং, ক্লিয়ার? লিয়া দাঁতে দাঁত চেপে বলে ওঠে, Why do you are angry with me? Please listen to me. Try to understand. জারিফ লিয়ার দু বাহু ছেড়ে একটু দূরত্ব বজায় রেখে দাঁড়ায়, ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে, রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করে, দাঁতে দাঁত পিষে বলে, তোমার কোনো কথা শোনার আমার বিন্দুমাত্র আগ্রহ নেই। আর আমি যা বলছি তাই করো। সত্যিটা সবাই জানার পর যা হবার হবে সেটাই মাথা পেতে নেব, মেনে নেব। লিয়া করুণ চোখে চেয়ে ক্ষীণ আওয়াজে গোলাপি পাতলা ওষ্ঠ নাড়িয়ে মৃদু কণ্ঠে বলতে থাকে, যদি সবাই আমাকে মেনে নিতে বলে, যদি বলে অ্যাক্সিডেন্টটাকে মেনে নিতে, পারবেন মেনে নিতে? জারিফের তার ছিল জবাব। অ্যাক্সিডেন্ট কি মেনে নেওয়া যায়? নাকি কেউ কখনো কোনো কালে যখন অ্যাক্সিডেন্ট মেনে নিয়েছে? তুমি বলো। জারিফের তার ছিল জবাব লিয়ার বুকে ধারালো ছুরির মতো বিধে। বুকটা যেন দুঃখে কষ্টে রক্তাক্ত হয়ে গেছে। লিয়ার এমন ফিল হচ্ছে। লিয়া অসহায় চাহনিতে ফের জারিফের রক্তিম চোখে চোখ রাখে আর মনে মনে আওড়ায়, আমি কি এতটাই খারাপ? আমাকে কি মেনে নেওয়া যায় না? আমার আমিতে আপনি ছাড়া কেউ নেই। আমার সেই চোখের ভাষা আপনার নজরে কোনোদিনও পড়লো না। সেদিন এক মুহূর্তের জন্য হলেও ভেবেছিলাম আপনি বোধহয় আমার আমার হয়ে গেলেন। আমার ভাগ্যে হয়তো আপনিই ছিলেন। কিন্তু পরক্ষণে মস্তিষ্ক বলে উঠল, না, যা হলো মোটেই ঠিক হলো না। 3টা জীবন ক্ষতিগ্রস্ত হলো, সাথে 2 পরিবারের মান সম্মান ও জলাঞ্জলিত হবে। তোমার বউকে তুমি ঘরে তোলো না, এমন মিষ্টি বউ আর খুঁজে পাবে না। লিয়ার ভাবনায় ছেদ ভাঙে কারো গলার আওয়াজে। সুর করে গান গাইতে গাইতে নীলের গান শুনে জারিফ লিয়া দুজনেই ভরকা যায়। প্রথমে চরম আশ্চর্য হলেও পরে বুঝতে পারে নীল গান গাইছে। নীলকে দেখে জারিফ লিয়া দুজনেই অপ্রস্তুত হয়ে পড়ে। নীলও অবাক চোখে চেয়ে থাকে। নীল আরো কয়েক কদম এগিয়ে এসে লিয়া জারিফের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে অবাক হয়ে বলে, কি ব্যাপার ব্রো, তুই আর লিয়া এখানে? আর ওদিকে হলুদের জন্য সবাই তোর খোঁজাখুঁজি করছে। ওদিকে হবু ভাবির গাল শুকনো, হলুদ লাগেনি এখনো। আর এদিকে তোদের দুজনের গালে হলুদ। তোরা দুজনে হলুদ ছোঁয়াছুঁয়ি লেগেছিস নাকি? এরই মধ্যে হঠাৎই জারিফ লিয়া আরো চমকে উঠে জাহানারা বেগমের গলা পেয়ে। জাহানারা বেগম জারিফকে এখানে দেখে খানিকটা অবাক হন। নীলকে উনি জারিফকে খুঁজতে পাঠিয়েছেন। লিয়া জারিফের দুজনের গালে হলুদ লেগে আছে এটা দেখে আরো বিস্মিত হন। বিষয়টা ওনার কাছে সুবিধার ঠেকলো না। লিয়ার দিকে বাঁকা চোখে তাকায়। জারিফকে উদ্দেশ্য করে কণ্ঠে গম্ভীরতার ছাপ নিয়ে শুধায়, জারিফ, তুই এখানে? ওদিকে সবাই তোকে খুঁজছে। অনুষ্ঠান শুরু করতে হবে তো। জারিফ স্তব্ধ হয়ে বিমূঢ় দাঁড়িয়ে আছে। কি করে এখন সবাইকে সেদিনের বিষয়টা বলবে ভেবে পাচ্ছে না। অথচ এখন না বলে উপায় নেই। এত বড় একটা বিষয় গোপন রেখে কোনো মেয়ের সাথে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করা একজন বিবেকবান জ্ঞানসম্পন্ন মানুষের কাজ নয়। সেদিনও জারিফের বিবেকবোধ বিষয়টা সবাইকে জানাতে মরিয়া ছিল। বাট লিয়া বারংবার বাধা দিয়েছিল, হাত জোর করে রিকোয়েস্ট করেছিল বিষয়টা আড়ালে রাখতে। আজ এই পর্যন্ত আসলেও জারিফের সততা ন্যায়বোধ জারিফকে আরো প্রকট করে তুলেছে। সত্যটা না বলা পর্যন্ত এতটুকু স্বস্তি মিলছে না জারিফের।
তাই জারিফ মনে মনে ডিসিশন নিয়ে নেয় লিয়া বাধা দিল সে সবাইকে সত্যটা বলবে। জারিফকে নির্বিকার দেখে জাহানারা বেগম ভরাট কণ্ঠে শুধায়, কি ব্যাপার জারিফ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করবি? ওদিকে সবাই অপেক্ষা করছে তো। জারিফ মাথাটা নুইয়ে নেয়, চোখ বন্ধ করে হতাশার নিঃশ্বাস ফেলে, কণ্ঠে অপরাধবোধ নিয়েই বলে, মা, আমার কিছু কথা আছে, এখন বলাটা খুব ইম্পর্ট্যান্ট। আর এসব হলুদ প্রোগ্রাম সব ক্যান্সেল করো। জারিফের এমন হেয়ালিপূর্ণ কথা শুনে জাহানারা বেগম তড়িৎ বেগে বিস্ফোরিত নয়নে ছেলের মুখপানে চায়। ছেলে যে তার মজার ছলে এমন কথা বলছে না তা ওনার ভালোভাবেই জানা। বিয়ে নিয়ে এমন সিরিয়াস বিষয়ে নিশ্চয়ই জারিফ মজা করবে না। এমন হেয়ালি কথার পেছনে কোনো না কোনো কারণ তো বটেই আছে। জাহানারা বেগম খেয়ালি নজরে ছেলেকে পরখ করে, অবাক গলায় ফের শুধায়, মানে কি বলতে চাইছিস? পরিষ্কার করে বল। নীল জারিফের কথা শুনে চরম আশ্চর্য হয়ে নির্বাক হয়ে যায়। এমন মুহূর্তে এসে এই ধরনের কথায় যে কেউ অবাক হবে, অস্বাভাবিক কিছু নয়। লিয়া ঘামতে শুরু করে, টেনশনে লিয়ার গলা শুকিয়ে আসছে। বিষয়টা সবাই জানার পর পরিবারের মান সম্মান কোথায় যাবে, এটা ভাবতেই লিয়ার হৃদস্পন্দন যেন বন্ধ হয়ে আসতে চাইল। সবকিছুর জন্য লিয়ার নিজেকে দায়ী মনে হচ্ছে। জারিফ ধীর কণ্ঠে বলে, আমি সবার সামনেই বলতে চাই, সবার থেকে আগে তাসনিমের আর ওর পরিবারের জানা জরুরি। কমিউনিটি সেন্টারের একটা রুমে দুই পরিবারের সবাই উৎসুকভাবে দাঁড়িয়ে আছে। সবারই চোখে মুখে কৌতূহল। কি এমন কথা যা বলার জন্য হলুদের অনুষ্ঠান বাদ রেখে জারিফ দুই পরিবারের প্রতিটি সদস্যকে এক জায়গায় দাঁড় করিয়েছে। লিয়ার দম বন্ধ হয়ে আসছে সবটা জানার পর কি হবে তাই ভেবে। দুর্ঘটনার কথা জানার পর যদি তাসনিমের বিয়েটা ভেঙে যায় তবে লিয়া নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। লিয়া সৃষ্টিকর্তা আল্লাহর কাছে মনে মনে বারবার প্রে করছে সবাই যেন দুর্ঘটনাটাকে দুর্ঘটনা হিসেবেই নেয়, আর বিয়েটাও যাতে না ভাঙে। জারিফ লিয়ার দিকে এক নজর তাকায়, যা লিয়ার নজরে পড়ল না, কারণ লিয়া মাথা নুয়ে চোখ বন্ধ করে দুহাতে লেহেঙ্গার এক অংশ মুঠো করে আছে। জারিফ মাথা নুয়ে তাসনিমকে উদ্দেশ্য করে ক্ষীণ আওয়াজে আওড়ায়, সরি তাসনিম, আম রিয়েলি সরি। আমার আরও আগে বলা উচিত ছিল। লেট করে আমি বড্ড বোকামি করে ফেলেছি। জানি না সত্যির জানার পর তোমার সহজ সব রিয়াকশন কেমন হবে, তবু আমাকে সবটা বলতেই হবে। একটু থামে জারিফ। তাসনিম বিস্ময়কর চাহনিতে জারিফের মুখশ্রীতে তাকিয়ে আছে আর বোঝার চেষ্টা করছে জারিফ অ্যাকচুয়ালি কি বলতে চাইছে। দীর্ঘশ্বাস ফেলে কণ্ঠে একরাশ অপরাধবোধ নিয়ে ঠোঁট আওড়ায়, আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে যা আপনাদের সবার জানা জরুরি। পরিস্থিতির কাছে হার মেনে আমাকে বিয়ে করতে হয়েছে। যদিও এই বিয়ের কোনো ভ্যালু নেই আমার কাছে, একদম ভ্যালুলেস। যেটা হয়েছে অ্যাক্সিডেন্টলি, পরিস্থিতির শিকার হয়ে সে রাতে বাধ্য হয়ে তথাকথিত বিয়ে হয়েছে। সবাই অবাকের উপর অবাক হচ্ছে। লিয়ার আত্মা শুকিয়ে আসছে। বাবা মা পরিবার জানলে লিয়াকে দোষারোপ করবে নিশ্চয়। কেন জানায়নি? এত বড় একটা ঘটনা আড়ালে রেখেছে কেন? জাহানারা বেগম যেন ঘটনার আকস্মিকতায় মূর্ছা যাওয়ার ন্যায় হয়। ছেলে এসব কি বলছে তা ওনার বোধগম্য হলো না। কয়েক কদম এগিয়ে আসেন, জারিফের মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করেন, জারিফ বাবা, কি যাতা বলছিস? বিয়ে হয়েছে মানেটা কি? তুই এসব মজা করে বলছিস তাই না? কালকে তোর বিয়ে, সেখানে এরকম মজা কেউ করে বাবা? অতিথিরা বাইরের কত আছে, সবাই এরকম কথা শুনলে কি বলবে ভাবতো? তুই না আমার বুঝদার ছেলে। জারিফের বাবা আনোয়ার রহমান সূক্ষ্ম নজরে ছেলেকে পরখ করলেন। ওনার তীক্ষ্ণ নার্ভ জানান দিচ্ছে ছেলে এমনি এমনি এসব বলছে না। মজা করার মতো ছেলে জারিফ না, আর বিয়ের মতো বিষয় নিয়ে কখনোই মজা করবে না। এতটুকু দৃঢ় বিশ্বাস ছেলের উপর আছে, তাই তো স্ত্রীকে থামিয়ে দিয়ে বলেন, জারিফের মা, তুমি থামবে? জারিফকে বলতে দাও। জারিফ, কোনো প্রকারের হেয়ালি ছাড়াই স্পষ্ট করে বলো, এখানে এতগুলো মানুষ এই মুহূর্তে কেউ তোমার তামসা দেখার জন্য দাঁড়িয়ে নেই। তাই বলছি অনেস্টলি সব ক্লিয়ার করে বলো। জারিফ মৃদু স্বরে স্পষ্টভাবে বলে, বাবা, সেদিন যখন বিয়ের শপিং করে তাসনিমদেরকে ওদের বাসায় রেখে ফিরছিলাম, আমার সাথে লিয়া ছিল। এর মধ্যে তাসনিম কপাল কুঁচকে বলে ওঠে, হ্যাঁ জানি তো। মনের ভেতর ভালো লাগার অনুভূতিকে দমিয়ে রেখে ফ্লোরে দৃষ্টি নিবদ্ধ রাখলো জারিফ। তাসনিমের চোখে চোখ রাখতে পারল না, তাই মাথা হেট করে সাহস সঞ্চয় করে নির্ভীক ধীর কণ্ঠে বলে, তুমি সবটা জানো না, আমি বলতে দাও। তাসনিম ঠোঁট মেলে বলে,
ওকে, ফিনিশ করো। জারিফ বলতে থাকে। সেদিন রাতে লিয়াকে সাথে করে আসার সময় মাঝপথে প্রচণ্ড ঝড় শুরু হয়। দমকা হওয়ার সাথে বৃষ্টিপাত হয়। সময়ের সাথে কালবৈশাখী ঝড় থেমে যায়, তবে ঝিরঝিরে বৃষ্টি রয়ে যায়। জারিফ স্বাভাবিকভাবে ড্রাইভ করে আসছিল। এর মধ্যে হঠাৎ করেই জারিফ গাড়ির ব্রেক কষে। জারিফের এভাবে ব্রেক করায় লিয়া পাশে বসা জারিফের দিকে কৌতূহল দৃষ্টিতে তাকায়। জারিফ দৃষ্টি সামনে রেখে এক হাতে স্টিয়ারিংয়ে হালকা পাঞ্চ করে বিরক্তিকর কণ্ঠে বলে ওঠে। ওহ শিট। লিয়া সামনে তাকিয়ে এতক্ষণে খেয়াল করলো বিষয়টা। রাস্তা জুড়ে বড়সড় একটা গাছ উপরে পড়ে আছে। ঝড়ের কারণে এমন হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। জারিফ গাড়ির দরজা খুলে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই নেমে পড়ে। সামনে এগিয়ে গিয়ে বিষয়টা ভালো করে দেখে, কিন্তু না, যাওয়ার মতো কোনো অবস্থাই নেই। জারিফ মুখাভয়ে স্পষ্ট বিরক্তবোধ নিয়ে গাড়িতে এসে বসে। বৃষ্টির পানিতে জারিফের চুলগুলো কিছুটা ভিজে যায়। জারিফ এক হাতে চুলগুলো ঝাড়তে থাকে। ঘাড় ঘুরিয়ে লিয়ার দিকে তাকিয়ে বলে ওঠে। শহরে যাওয়ার এই একটাই রাস্তা, না মানে এদিকে কোনোদিন আসা হয়নি। আজ দিয়ে 2 বার হবে, আর সেদিন এদিকটাই দিয়ে গিয়েছিলাম। তোমাদের বাড়ি যাওয়ার পথঘাট তোমার তো কিছু জানার কথা। লিয়ার চোখে মুখে কয়েক ফোঁটা পানি ছিটে আসে। লিয়া এক হাত মুখে ছিটে আসা পানিটুকু মুছে নেয়। একটু সময় নিয়ে ঠোঁট উল্টে বলে। মানে আমার জানা নেই। আসলে আমরা গ্রামে খুব কমই আসি, বিশেষ করে কোনো অকেশন ছাড়া তো তেমন একটা আসা হয় না। এই ঈদ কিংবা কোনো অনুষ্ঠান, এই যা আসা। আর আমি যতবার এসেছি ড্রাইভার আঙ্কেলকে এই দিকটা দিয়েই আসতে দেখেছি আমি। জারিফ পকেট থেকে ফোন বের করতে করতে বলে। ওকে, দেখছি এখন কি করা যায়। লিয়া ফোন বের করে বলে। আচ্ছা, আমি আম্মুর কাছে ফোন দিয়ে জেনে নিই। ফোনে নেটওয়ার্ক নেই, ইমার্জেন্সি উঠে আছে। জারিফের কথা শোনার সাথে সাথে লিয়া নিজেও নিজের ফোনে দেখতে পায় নেটওয়ার্ক নেই। বৃষ্টি যেন তার বেগ আরো 4 গুণ বাড়িয়ে দিল। আকাশ ভেঙে অঝোর ধারায় বৃষ্টি হতে থাকে। জারিফ হতাশ গলায় বলে। উফ, ঝড় বৃষ্টির কারণে হয়তো ইলেকট্রিসিটিও নেই, আর সের জন্য নেটওয়ার্কের সমস্যা দেখা দিয়েছে। লিয়া ক্ষীণ আওয়াজ তুলে বলে। এমনিতেই বৃষ্টির সময় গ্রামে নেট প্রবলেম দেখা যায়, তার উপরে ঝড় হয়েছে। জারিফ ভেজা চুলের মধ্যে আঙ্গুল চালনা করতে করতেই বলে। আচ্ছা, কিছুক্ষণ ওয়েট করা যাক। বৃষ্টি একটু কমলে তখন আশেপাশে কারো দেখা হলে জেনে নেব অন্য কোনো রাস্তা আছে কিনা। জারিফ সিটের উপর কাঁধ টান দিয়ে নিশ্চুপ রয়। লিয়া উসখুস করতে থাকে। লিয়াকে উসখুস করতে দেখে জারিফ কিঞ্চিত কপাল কুঁচকে বাম ভ্রুটা নাচিয়ে ইশারায় বুঝায়। কি হয়েছে? লিয়া জবাবে বলে। কই কিছু না তো। জারিফ একটু নড়ে চড়ে বসে, দুহাতে স্টিয়ারিং এর উপর রাখে আর ফের শান্ত কণ্ঠে শুধায়। কোনো হেজিটেশন ছাড়া বলতে পারো। লিয়া জিব্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে আওড়ায়। পানি পিপাসা পেয়েছে, প্রচন্ড পানি পিপাসা পেয়েছে। জারিফ গাড়িতে থাকা ওয়াটার বোতলটা খুঁজে। না, অনেক খুঁজেও বোতলটা পাওয়া গেল না। জারিফ ঠোঁট কামড়ে ধরে বলে। সরি, পানি নেই তো দেখছি, বোতলটাই তো দেখছি না। ইটস ওকে। জারিফের জবাব আসে। আচ্ছা, একটু ওয়েট করো, বৃষ্টিটা একটু কমলে দেখি আশেপাশে কোনো বাড়ি থেকে তোমাকে পানি খাওয়াবো। আর সোনাও চাপে অন্য কোনো রাস্তা আছে কিনা। তারপর সে রাস্তা দিয়ে বাসায় ফিরে যাবে। তোমার বাসার সবাই নিশ্চয়ই এতক্ষণে খুব টেনশন করছে। ফোন করে বলে দেওয়া যাচ্ছে না, কি একটা যন্ত্রণা। লিয়ার নিজেরও ভীষণ টেনশন হচ্ছে। বাসার সবাই খুব টেনশন করবে। যে করে হোক দ্রুত ফিরতে হবে। এমন সময় একটু দূরে একটা বাড়িতে মৃদু আলো জ্বলতে দেখা যায়। লিয়ার চোখ চকচক করে ওঠে। লিয়া এক আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে ওঠে। ওই যে পাশেই তো একটা বাড়ি দেখা যাচ্ছে, আলো জ্বলছে দেখুন। তার মানে লোকজন আছে। তাহলে গিয়ে শুনুন না শহরে যাওয়ার বিকল্প কোনো রাস্তা আছে কিনা। আর নয়তো হেল্প চাইবেন, গাছের গুঁড়িটা যাতে সরিয়ে দেয় আর আমরা যেতে পারি। জারিফও সরু দৃষ্টিতে তাকিয়ে বলে। এখনকার মানুষকে এত ভালো মনে হয় তোমার? এই বৃষ্টির মধ্যে তোমার আর আমার জন্য রাস্তা ক্লিয়ার করে দেবে? আর এই সময় বৃষ্টির মধ্যে এই পথে তো অন্য কোনো যানবাহনের চিহ্ন দেখা যাচ্ছে না। একটু থেমে কিছু মনে হতেই জারিফ বলে ওঠে। আচ্ছা, একটা জিনিস তো করাই যায়। এখন বৃষ্টিটাও একটু কমেছে, ওই বাড়ি থেকে গিয়ে লোকজনের থেকে শুনে সেই বিকল্প রাস্তার কথা। জারিফ গাড়ি থেকে নেমে দাঁড়ায়। লিয়াকে বলে। তুমি গাড়িতেই থাকো, আমি ফার্স্ট শুনে আসছি। লিয়া শুকনো ঢোক গিলে নিয়ে জড়তা নিয়েই বলে। এই অন্ধকার রাতে একা একা আমি থাকবো? যদি
গোস্ট টোস্ট কিছু আসে তখন? এমন একটা ঝামেলায় সময়ও লিয়ার কথাগুলো শুনে জারিফের হাসি পায়, তবে গম্ভীর মুখাভয়ের পেছনে হাসিটা আড়ালে রাখে। গম্ভীর কণ্ঠে বুলি আওড়ায়, ওকে চলো। আর তোমার তো পানি পিপাসা পেয়েছে বললে, চলো দেখি পানি খেয়েও আসবে। গুটিসুটি পায়ে লিয়া জারিফের পিছু পিছু যায়। হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। টিনের বাড়ি, বেশ কয়েকটা রুম বোধ হয়। সামনে বড় বারান্দা, বারান্দায় হারিকেনটা মৃদু আলো ছড়াচ্ছে। বারান্দার সামনে শানবাঁধা দুটো সিঁড়ি, সিঁড়ির উপর দাঁড়িয়ে জারিফ হালকা কাশে, কেউ আছেন কিনা বলে। এমন সময় এক মাঝবয়সী মহিলা বের হয়। কানে কয়েক জোড়া স্বর্ণের দুল, নাকে বড় নাকফুল, হালকা আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে। দাঁত দিয়ে পান চিবোতে চিবোতে আরো কয়েক কদম সামনে এগিয়ে আসে। জারিফ সালাম দিয়ে ভদ্র নরম স্বরে বলে, এখান দিয়ে শহরে যাওয়ার অন্য কোনো রাস্তা আছে কি? আর আন্টি এক গ্লাস পানি হবে? মহিলাটা বারান্দা থেকে উঠোনে পানের পিক ফেলে, মৃদু হাসে, ঠোঁট আওড়ায়। নিশ্চয়ই হবে, শুধু পানি কেন, সবই হবে, ভেতরে আসো। মহিলার কথাটা জারিফের সুবিধার লাগলো না। জারিফ বলে উঠল, নো থ্যাঙ্কস, এখানে ঠিক আছে। আপনি এক গ্লাস পানি দিন, তাতে হবে। লিয়া চুপটি করে জারিফের পাশে দাঁড়িয়ে আছে। মহিলাটা বাঁকা হেসে ফের বলে, ভেতরে যাও, পানি বিছানা সবই আছে, কোনো কিছুর কমতি নেই, শুধু রেটটা একটু বেশি। মহিলার এহেন কথা জারিফের বোধগম্য হলো না। কথাটা ভালোও লাগলো না। পানি চাইলো, তার সাথে বিছানা, রেট এসব বলার মানে কি? জারিফ ভাবতে থাকে। মহিলাটা আবার দাঁত দিয়ে পান পিষতে পিষতে বলে, নতুন আইসো তাই বুঝবার পারতাছো না, তোমার মতো কত শহরে পোলাবেন আসে, সাথে তো একদম কচি মেয়ে লই আইসো দেখছি, এখন দাঁড়ায় দাঁড়ায় সময় নষ্ট করবা নাকি? মহিলার বাজে ইঙ্গিতপূর্ণ কথা শ্রবণ হতেই জারিফের চোয়াল শক্ত হয়ে আসে। ভয়ে লিয়া আর একটু জড়সড় হয়ে দাঁড়ায়। জারিফ রাগান্বিত হয়ে কিছু বলবে, সেই মুহূর্তে টর্চ লাইটের আলো এসে পড়ে। সাথে কয়েক জোড়া ধপধপ পায়ের শব্দ ধ্বনিত হলো। জড়সড়ে একজন বলে ওঠে, এই যে মাতব্বর সব দেখছেন তো, নিজ চোখেই দেখছেন, রোজিনা খালা যে এরকম খারাপ কারবার করে, এবার হাতে নাতে পাইলেন তো। এমন কথায় জারিফ লিয়া দুজনে হকচকিয়ে ওঠে। কয়েকজন লোক এদিকেই তেড়ে আসছে। ফের তাদের মধ্য থেকেই বলে ওঠে একজন, এই দেখেন, এই যে শহরের এক পোলা সাথে মাইয়া লই আইছে, আমি আপনার আগেই কইছি রোজিনা খালা ঘর ভাড়া দেয়, আবার মাইয়া জোগাড় করেও দেয়, এখন বিশ্বাস হইল তো? জারিফ অবাক হয়ে বলে। হোয়াট, এসব কি বলছেন? জারিফের কথা থোড়াই কেয়ার না করে একটা মাঝবয়সী ছেলে ঘরের দিকে গেল। কয়েকটা কক্ষের দরজা নক করতে জোড়ায় জোড়ায় ছেলে মেয়ে বের হয়ে আসলো। টুপি মাথায় দিয়ে একটা মাঝবয়সী লোক বলে ওঠে, নাউজুবিল্লাহ, মাতব্বর সাহেব, হামাগো গ্রামে এমন কাজ চলছে, এটা গড় পাপ, এখন এর বিচার আপনি করেন। মাতবর দাড়িতে এক হাত বুলিয়ে নেয় আর গম্ভীরভাবে বলে, রোজিনার শাস্তি ওকে পুলিশে দেওয়া হবে, আর এই পোলা মাইয়ার বিয়ে দিয়ে দিতে হইবে। জারিফ সবটাই বলল। এখানে আসার কারণটা কি? জারিফের কথাকে কেউ বিশ্বাস করলো না। একজন তো বাজেভাবে বলেই উঠে, এইটারে বেশি ভদ্র দেখাচ্ছে, আর এই শালায় তো দেখছি বেশি। কথাটা শোনার সাথে সাথে জারিফ লোকটার কলার চেপে ধরে বলে, একদম মুখ সামনে কথা বলো। বারবার বলছে, এখানে বাকিরা যে উদ্দেশ্যে এসছে, আমরা সেই উদ্দেশ্য নই, বিপদে পড়ে হেল্প চাইতে আসছিলাম, বাট জানতাম না এটা একটা বাজে জায়গা। লিয়ার কপাল বেয়ে ঘাম ঝরছে। কি করবে ভেবে পাচ্ছে না। এতজনের সাথে জারিফ একা পেরে উঠবে না। লিয়া জারিফের হাত ধরে কাঁপা কাঁপা গলায় বলে, ছাড়ুন নাকি প্লিজ, ছাড়ুন, রাগটা কন্ট্রোল করে মাথা ঠান্ডা ভাবুন না কি করা যায়। লিয়ার কথা শুনে জারিফ লোকটাকে ছেড়ে এক হাতে কপালের ঘামটা মুছে নেয়। পকেট থেকে ফোন বের করে। সেখানে নেটওয়ার্ক নেই। উফ, বিপদ বোধহয় একসাথে সব দিক থেকে আসে। মাতাব্বর সাহেব বলে ওঠেন। আরেকজন বলে, হোয়াট, কি সমস্যা আপনাদের? হ্যাঁ, বিয়ে একটা ছেলে খেলা নাকি? বলে হলো, এভাবে জোর করে কখনো বিয়ে হয়? বিষয়টা হাস্যকর, প্লিজ স্টপ দিস। মাতাব্বর কণ্ঠে কঠোরতা নিয়ে বলে। জারিফ লিয়া দুজনের মাথায় যেন বাজ পড়ে। একজন মোবাইল বের করে ফটফট ছবি তুলে নেয়।
মাতবর ফের শাসিয়ে বলে। লিয়ার মাথা চক্কর দিয়ে ওঠে। জারিফ নিজেও ভেবে পাচ্ছে না কি করবে। মানুষ তো আর ওদের মুখের কথা বিশ্বাস করবে না, কারণ যেহেতু এখানে আসলেই এরকম ঘটনা ঘটেছে। আমরা দুজন এসবে জড়িত না থাকলেও এই মুহূর্তে এখানে থাকার জন্য কেউ বিশ্বাস করবে না। আর এই খবর সোশ্যাল মিডিয়াতে আলোর গতিতে ভাইরাল হয়। এটা ভাইরাল হলে সমাজে পরিবারের নিজের সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? তা ভাবতেই জারিফের মাথায় আকাশ ভেঙে পড়ে। লিয়াও বাক্য শূন্য হয়ে পড়ে। অবশেষে পরিস্থিতির কাছে হার মেনে জারিফকে লিয়াকে বিয়ে করতে হয়। মাতবর সেই সময় একজন কাজী ডেকে বিয়ে দেন। সেদিন সেই মুহূর্তে কয়েক জোড়া বিয়ে হয়, সাথে লিয়া জারিফেরও। সবাই সবটা শোনার পর বাকরুদ্ধ হয়ে যায়। পিনপতন নীরবতা বইছে, সবার মুখে কোনো কথা নেই। এর মধ্যে লিয়ার ছোট চাচিমা শিরিন সুলতানা তাহমিনা বেগমের পাশেই দাঁড়িয়ে মৃদুস্বরে বলে ওঠে, কি সাংঘাতিক ব্যাপার! আমাদের বাড়ির একটা মেয়ের সাথে অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে, আর আজ অন্য মেয়ের সাথে হলুদের অনুষ্ঠান, এসে এইসব বলে। কথাটা আসতে বললেও সবারই কর্ণপাত হয়। জাহানারা বেগম সাথে সাথেই চোখ বন্ধ করে নেন। শিরিন সুলতানার কথাটা ঠিক হজম করতে পারছেন না, আবার প্রতিবাদ করে কিছু বলতেও পারছেন না। জারিফের বাবা আনোয়ার রহমান কঠোরভাবে বলে, মানছি দুর্ঘটনা ঘটেছে, এতে তোমার বা লিয়ার কোনো হাত ছিল না। তবে তোমরা গোপন রেখেছো কেন? জারিফ, তুমি তো ছোট নও, তুমি কি করে পারলে এত বড় বিষয়টা গোপন রাখতে? তোমার থেকে এটা আমি আশা করিনি, আরও আগে বলা উচিত ছিল। বাবার কথার কোনো উত্তর না দিয়ে জারিফ মাথা হেট করে নিশ্চুপ রয়। এটা দেখে লিয়া অবাক হয়। জারিফকে চুপ করে থাকতে দেখে লিয়া মনে মনে আওড়ায়, উনি সত্যিটা বলছে না কেন? আমিই তো বলেছিলাম, আমিই তো বাধা দিয়েছিলাম সত্যিটা সবাইকে বলতে। উনি তো সেই দিনই সবাইকে বলতে চেয়েছিলেন। আমি বারবার ওনাকে বাধা দিয়ে বলেছি বিষয়টা গোপন রাখতে আর আপুকে বিয়েটা করতে। যা কিছু ঘটেছে দুজনের মধ্যে গোপনই থাক না। আর ভালো উকিল দেখে গোপনই সমস্যাটা সলভ করতে প্রথম মানতে চাননি উনি। আগে সবাইকে বলবে, তারপর সমাধান করবে। আপুর বিয়ে ভেঙে গেলে বড় মা বড় আব্বু কষ্ট পাবে, ফ্যামিলির সম্মান হানি হবে। এটা সেটা বুঝিয়ে আমি ওনাকে বাধা দিয়েছিলাম। উনি তো চাইলেই আমার কথা বলতে পারতেন। এখন সবাই দোষটা ওনাকেই দিচ্ছে, উনি চুপচাপ মেনেও নিচ্ছে। সবাই ওনাকে ভুল বুঝছে। ইমতিয়াজ খান, এনামুল খান দুজনেই নির্বাক। কি বলবে ভেবে পাচ্ছেন না। এর মধ্যে তাসনিম স্বাভাবিক গলায় বলেন, মানছি যা হয়েছে অ্যাক্সিডেন্টলি, তারপরেও জারিফ আমি তোমাকে বলবো সবটা মেনে নিতে। এটা নিতান্ত একটা দুর্ঘটনা, যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আর দুর্ঘটনার প্রতিকার করতে চাই আমি। জারিফের কথা শুনে তাসনিম ছোট্ট করে শ্বাস টেনে ফের বলে, বিয়েটা যেভাবেই হোক হয়েছে। যেখানে আমার ছোট বোনের সাথে তোমার বিয়ে হয়েছে, সেখানে আর কোনোভাবেই আগানোর কথা আমি ভাবতে পারবো না। সেটা শুধু এখন কেন, কখনোই নয়। তুমি যদি ভাবো লিয়াকে ডিভোর্স দিয়ে পরে নতুন করে আমার সাথে শুরু করবে, তাহলে আমি বলবো এটা কখনোই সম্ভব হবে না। আমি সাফ আমার কথা বলে রাখলাম, আমার বাকিটা তোমার ইচ্ছে। তুমি কি করবে সেটা একান্তই তোমার ব্যাপার। আনোয়ার রহমান ইমতিয়াজ খানকে উদ্দেশ্য করে বলে, ভাই, আমি দুঃখিত। আমার ছেলের হয়ে আমি নিজে ক্ষমা প্রার্থী। বিষয়টা দুদিন আগে বললে আজ লোকজনের সামনে অন্তত মাথা হেট হতো না। বুঝে শুনে বিষয়টা হ্যান্ডেল করা যেত। তবে ভাইজান, আমি বলবো যেটুকু সম্মান খুঁয়েছে সেটুকুই থাক। আপনারা যদি রাজি থাকেন তাহলে কালকে বিয়ে হবে। কালকে বিয়ের অনুষ্ঠান বন্ধ থাকবে না। আনোয়ার রহমানের কথায় সবাই বড় বড় চোখ করে চায়। বিয়ে হবে মানে কি, সবারই এক প্রশ্ন। আনোয়ার রহমান কিঞ্চিত সময় নিয়ে শান্ত গলায় বলে, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, কালকে আপনাদের ছোট মেয়ে লিয়ার সাথেই জারিফের বিয়ে হবে। যদি আপনারা রাজি থাকেন তবেই। জারিফ বাবার দিকে মাথাটা তুলে তাকায়, যেখানে হাজারো দ্বিধা আছে। তারপরেও বাবার মুখের উপর কিছু বলার সাহস হলো না। লিয়ার বাবা এনামুল খান নির্বাক, কি বলবেন ভেবে পাচ্ছেন না। ইমতিয়াজ খান কয়েক সেকেন্ড ভেবে নিয়ে বলে, ঠিক আছে, তাই হবে। যেহেতু বিয়েটা হয়ে গিয়েছে, যেভাবেই হোক না কেন, আর সবাইকে ইনভাইট করা হয়েছে। বিয়ে বিষয়টা তোর ছেলে খেলা নয়, তাই আমিও আপনার সাথে সহমত পোষণ করছি। তাসনিমের নিজেকে কেন যেন অনেকটা হালকা মনে হচ্ছে। জারিফ চুপচাপ ঠায় বিমূর দাঁড়িয়ে আছে। লিয়ার কোনো কিছুই ভালো লাগছিল না, নিজেকে খুব খাটো মনে হচ্ছিল। লিয়া বুঝতে পারে জারিফ নিশ্চয়ই বাবার কথার বিরুদ্ধে কিছু বলবে না, সেজন্যই চুপচাপ আছে। লিয়া সাহস সঞ্চয় করে, ধীর কণ্ঠে বলে ওঠে, বড় আব্বু, আমার কিছু বলার আছে। সবার দৃষ্টি তখন লিয়ার দিকে।
তাসনিম লিয়ার কাছে এগিয়ে গেল। লিয়ার হাত মুঠো করে বুক ভরে নিঃশ্বাস নেয়, অতঃপর চোখ বন্ধ করে দৃঢ়তার সাথে বলে ওঠে, আমার পক্ষে সম্ভব নয়। আমি এই দুর্ঘটনাকে দুর্ঘটনা হিসেবে নিতে চাই। এটাকে আঁকড়ে ধরে কোনো সম্পর্কে জড়াতে চাই না। আমি চাইবো তোমরা জোর করবে না আমায়, বরং আমি সমঝোতা চাই। আমার পক্ষে কালকে আবার নতুন করে বিয়ের আসরে বসা সম্ভব না। সেদিনের দুর্ঘটনাকে আমি দুর্ঘটনা হিসেবেই মনে রাখতে চাই। সেটাকে বিস্তৃত করে ফের কোনো বাঁধনে বাধা পড়তে চাই না আমি। প্লিজ আমার কথাটা রাখো তোমরা। সামনে আমার এক্সাম, আর এখন আমার একমাত্র ডেস্টিনেশন পড়াশোনা করে ভালো রেজাল্ট করে নাম করা ভার্সিটিতে ভর্তি হওয়া। বিয়ে শাদী ঘর সংসার এসব নিয়ে আমি এখনই ভাবতে চাই না কিছু। প্লিজ পার্ডন মি। পারলে তোমরা সবাই আমায় ক্ষমা করে দিও। তবু আমি এই দুর্ঘটনাকে বয়ে বেড়াতে চাই না। যত দ্রুত সম্ভব সমঝোতা চাই আমি। শুধুমাত্র বিয়ের দোহাই দিয়ে আর যাই হোক কখনো সংসার হয় না। আবার হয়তো বা হয়, কিন্তু সেটা কখনো সুখের হয় না, জাস্ট লোক দেখানো হয়, মেনে নেওয়া হয় আর কি। আমার কথাটা তোমাদের সবার কাছে খারাপ লাগতে পারে, বাট আমার কিছুই করার নেই। সারা জীবন একটা দুর্ঘটনাকে বয়ে বেড়ানো আমার পক্ষে পসিবল না। এক নাগাড়ে নির্ভীক চিত্তে কথাগুলো বলে থামে লিয়া। জারিফ মাথাটা তুলে লিয়ার দিকে তাকায়। জারিফের কথাগুলো যেন দ্বিগুণ তাচ্ছিল্যভাবে ফিরিয়ে দিচ্ছে লিয়া, যা জারিফের ইগোত লাগে। রাজিয়া সুলতানা লিয়ার সামনাসামনি দাঁড়ালেন। চোখ মুখ শক্ত করে ধমকে সুরে বলে ওঠেন, লিয়া, তুমি কিন্তু তোমার সীমা অতিক্রম করছো। এখানে বড়রা কথা বলছে, তার মধ্যে তোমার এসব ডেসপারেট কথাবার্তা মানা যাচ্ছে না। এখানে ডিসিশন নেওয়ার জন্য তোমার আব্বু, তোমার বড় আব্বু ওনারা আছেন। ওনারা নিশ্চয়ই তোমার খারাপ চাইবে না। আর তুমি এখনো ছোট, তাই ভালো মন্দ বোঝার মতো জ্ঞান তোমার খুবই কম হয়েছে। লিয়া মুখাবয়ে অসহায়ত্বের ছাপ নিয়ে কিছুটা করুণ স্বরেই বলে ওঠে, আমার লাইফটা আমার, সেখানে ডিসিশন নেওয়ার রাইটটাও তো আমার আছে। উপস্থিত সবাই লিয়ার কথায় স্তব্ধ হয়ে যায়। লিয়ার কথা শুনে জাহানারা বেগমের মেজাজটা খারাপ হয়ে যায়। লিয়ার একরোখা কথা শুনে ওনার লিয়াকে ডেসপারেট মনে হচ্ছে। উনি মনে মনে আওড়ায়, যেখানে বাবা চাচারা কথা বলছে সেখানে এতটুকু মেয়ের এভাবে বিরোধিতা করা মোটেও ভালো লক্ষণ নয়। মেয়েটার মধ্যে আদব কায়দা মনে হয় কমই আছে, তাই তো মুখে মুখে কথা বলছে। যেখানে আমার ছেলে এখনো চুপ করে আছে, আর মেয়েটার স্পর্ধা দেখে আমি অবাক না হয়ে পারছি না। আমার ছেলেকে কিনা সরাসরি মুখের উপর রিজেক্ট করছে। এইসব কথা মনে মনে ভাবলেও মুখে কিছুই বললেন না, তবে স্পষ্ট বিরক্ত বোধটা নিয়ে ঠায় দাঁড়িয়ে রইলেন। লিয়ার বাবা এনামুল খান লিয়াকে ধমক দিয়ে বলেন, লিয়া, অনেক কথা বলে ফেলছ। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুমি এত বড় হওনি যে সব বিষয়ে নিজের ডিসিশন নিজে নেবে। এই মুহূর্তে আর নতুন করে কোনো সিক্রেট করো না। এমনিতেই তোমার জন্য যথেষ্ট মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে। আনোয়ার রহমান কিঞ্চিত সময় নিয়ে ভাবেন, অতঃপর পরিস্থিতি স্বাভাবিক করতে এনামুল খানকে উদ্দেশ্য করে বেশ স্বাভাবিক গলায় বলেন, ভাইজান মাথা ঠান্ডা রাখুন। আর আমার মনে হয় ছেলে মেয়েকে চাপ দেওয়া ঠিক হবে না। জোর করে কোনো কিছু করলে তার ফলাফল ভালো হয় না। তাই বলছি ওদেরকে সময় দেওয়া যাক, ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে। লিয়া আম্মুকে ভাববার জন্য সময় দেওয়া হোক। লিয়া বাসায় গিয়ে ঠান্ডা মাথায় ভেবে দেখুক, তারপর লিয়া যা জানায় আপনারা আমাদেরকে ফোনে জানিয়ে দেন, তাহলে আমরা সেভাবেই আগাবো। আর একটা রিকোয়েস্ট থাকবে, বাচ্চা মেয়েটাকে জোর করবেন না। অবশেষে আনোয়ার রহমানের কথাই রইল। নীল জারার চুলে থাকা একটা হলুদ গাঁদা ফুল হাতে নেয়, অন্য হাত দিয়ে পাপড়িগুলো ছিঁড়তে ছিঁড়তে মৃদু আওয়াজে বলে, লে হালুয়া, কি থেকে কি হয়ে গেল রে যারা? এ যাবৎ কাল ধরে তোর ভাইয়ের পছন্দের জিনিস আমি নিয়ে আসলেও এবার তো দেখছি তোর ভাই একদম ছক্কা মেরে দিল। আমার মনে মনে পছন্দ করা মেয়েকে একদম বউ বানিয়ে ফেললো। যারা সরু চোখে ছায়, কপাল কুঁচকে দাঁত কটমট করে বলে, হোয়াট, কি বলতে চাইছিস? তোর পছন্দ করা মানে? নীল কথা এড়িয়ে যেতে বলে, কানে সমস্যা হয়েছে তোর। কি বললাম আর কি শুনলি? যাই হোক, অতি দ্রুত একজন নাক কান গলা স্পেশালিস্টের কাছে তোকে নিয়ে যেতে হবে, না হলে এরকম বয়রাকে কেউ বিয়ে করতে আসবে না।
না জেনে বিয়ে যদিও বা করে, বিয়ে করে এক গাড়িতে করে নিয়ে যাবে, ঘন্টাখানেক পরে অন্য গাড়িতে পাঠিয়ে দিবে। যারা নাক মুখ কুচকে বলে। নীলের বাচ্চা। নীল যারার চুল ধরে টান দিয়ে বলে, আমি তোর থেকে গুনে গুনে 8 বছরের বড়, তাই সম্মান দিয়ে কথা বলবি। যারা মুখ ভেঙচি কেটে চলে যায়। নাতাশা যারার হাত ধরে হেঁটে যাচ্ছিল। নাতাশা ঘাড় তুলে যারার দিকে তাকায়, কপাল কুচকে বলে, খালামণি, এই খালামণি, মামার বিয়ে খাবো কখন? যারা নাতাশার দিকে তাকায় মজার ছলে বলে, বিয়ে আমার খায় কিভাবে নাতাশা বেবি? নাতাশা দুহাত কোমরে রাখে, ছোট ছোট চোখ করে চায়, ঠোঁট প্রসারিত করে বলে, খাই তো, এই তো কিছুদিন আগেই তো আমি নানু ভাই আর নানুমণির সাথে বিয়ে খেয়ে আসলাম, তুমি ভুলে গিয়েছো? যারা মৃদু হাসে। কিছুটা দূরে লিয়াকে গাড়ির সামনে দেখতে পায়, আর মুহূর্তে হাসিটা মিয়ে গেল। নাতাশার দিকে ঝুঁকে ম্লান মুখে ক্ষীণ আওয়াজে বলতে থাকে, তোমার মামার বিয়ে তো অলরেডি হয়ে গিয়েছে। যারার কথার মাঝে নাতাশা একগাল হেসে উচ্ছ্বাসিত কণ্ঠে কিঞ্চিত অবাক হয়ে বলে, তাই? ওয়াও, তাহলে তো মামি এখন আমাদের সাথে থাকবে। নানুমণি তো বলছিল মামার বিয়ের পর থেকে মামি আমাদের সাথেই থাকবে। কি মজা, এখন থেকে ভালো আন্টি আমাদের সাথে থাকবে। যারা ভারী গলায় বলে, ও সোনা, ভালো আন্টি নয়, মিষ্টি হলো তোমার মামার বউ। এই মিষ্টি। ঠোঁট উল্টে এক শব্দেই কথাটা বলে। অতঃপর নাতাশা জোরে ডেকে বলে ওঠে, আন্টি। লিয়া গাড়িতে উঠবে বলে পা দিবে, সেই মুহূর্তেই নাতাশার ডাক শুনে থেমে যায়। নাতাশা দৌড়ে যায়, দুহাতে লিয়ার কোমর জড়িয়ে ধরে। লিয়া তাল সামলাতে না পেরে খানিকটা পিছিয়ে যায়। নাতাশা লিয়ার দিকে তাকিয়ে চমৎকার হাসে, মিষ্টি করে আদুরি গলায় বলে, খালামণি বলছিল তুমি আমার মামার বউ, তাহলে তুমি আমার মামি। লিয়ার মনের ভেতর অনুভূতির ঝড় বইতে থাকে, তবুও লিয়া বাইরে নিজেকে শক্ত খোলসে আবৃত করে রাখে। বাইরে বেশ কাঠিন্যতার ছাপ ফুটিয়ে রেখে লিয়া নির্বিকার থাকে। জারিফ পার্কিং লনে আসে, ওদের গাড়ির কাছেই যাবে। সেই সময় লিয়া আর নাতাশাকে দেখতে পায়। লিয়া জারিফকে দেখতে পাওয়ার সাথে সাথে দৃষ্টি সরিয়ে নেয়। নাতাশা আবেদনময়ী কণ্ঠে ফের বলতে থাকে, মামি, তুমি আমাদের সাথে যাবে না? ওই তো মামার বাড়ি, চলো, আমি তোমার কাছে বসবো। হ্যাঁ, আর মামি, আমাকে কিন্তু এত এত আদর করতে হবে, যেমন আমার মামা আদর করে অনেক। শেষের কথাটা দুহাত মেলে ধরে দেখিয়ে টেনে বলে। লিয়া নাতাশার কথা এড়িয়ে যায়, আলতো করে নাতাশার দুগালে হাত রাখে, খানিকটা ঝুঁকে নাতাশার কপালে ঠোঁটটা ছোঁয়ায়, তারপর মৃদু সরে ঠোঁটে আওড়ায়, ভালো থেকো কিউটি পাই, আল্লাহ তাআলা তোমাকে সব সময় সুস্থ রাখুক, ভালো রাখুক, তোমার জন্য এত এত দোয়া রইল। কথাগুলো বলেই লিয়া নিজেকে নাতাশার থেকে ছাড়িয়ে নেয়। অতঃপর দ্রুত গাড়িতে উঠে বসে। সবাই গাড়িতে বসতেই গাড়ি চলতে শুরু করে। লিয়ার বাবার পাজেরো গাড়িটা শাঁসা শব্দে শহরের পিচঢালা পথ দিয়ে যেতে থাকে। উল্টো পথে জারিফের টয়োটা গাড়িটা গন্তব্যের দিকে ছুটছে। বিয়ে বাড়িতে থমথমে অবস্থা বিরাজ করছে, সবারই চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। রাজিয়া সুলতানা মেয়ের পাশে বসে এটা সেটা বুঝিয়ে যাচ্ছেন আসার পর থেকে। স্বামীর করা নির্দেশ লিয়াকে রাজি করানো। লিয়া মূর্তির মতো বিছানার হেডের সাথে গায়ে লিয়ে দিয়ে চোখ বন্ধ করে আছে, কোনো কথাই সারা শব্দই নেই। আসার পর থেকে অনেকক্ষণ ধরে বুঝিও যখন মেয়ের মুখ থেকে পজিটিভ উত্তর মিলল না, সেই সময় বিরক্ত হয়ে রাজিয়া সুলতানা রুম থেকে বেরিয়ে যান। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে রাত্রি 9টা বাজতে চলল। এই তো কিছুক্ষণ আগে এনামুল খান এসে শাসিয়ে গেলেন, আর ঘন্টা খানিক দেখবেন, অতঃপর জারিফের বাবার কাছে ফোন দিয়ে পজিটিভ মতামত দিবেন। লিয়া যেন কোনো বাড়াবাড়ি না করে। ধমকিয়ে বেশ শাসিয়ে গেলেন। লিয়া বিছানা থেকে নেমে গুটি গুটি পায় হেঁটে নিচে গেল। নিচের দক্ষিণে দাদিমণির রুমের সামনে দাঁড়িয়ে মৃদু আওয়াজে বলে, দাদিমণি আসবো? জান্নাত বেগম কিছুক্ষণ আগে এশার নামাজ শেষ করে একটা চেয়ারে বসে আঙ্গুলের সাহায্যে তসবিহ গুনছিলেন। বয়সের ভারে অতটা পথ জার্নি করে শহরের কমিউনিটি সেন্টারের হলুদ প্রোগ্রামে যাননি তিনি, তবে সবটাই শুনেছেন ছেলে আর ছেলের বউদের মুখ থেকে। সবকিছু শুনে নির্বাক আছেন। মাথাটা তুলে দরজার দাঁড়গোড়ায় দাঁড়ানো অষ্টাদশী লিয়াকে দেখে কণ্ঠে একরাশ স্নেহ ছড়িয়ে বলেন, আসো ভিতরে আসো ছোট আপা।
লিয়া ভেতরে যায়, ফ্লোরে বসে পড়ে, দাদিমণির কোলের উপর মাথাটা রাখে। জান্নাত বেগম এক হাত লিয়ার মাথায় রাখেন, স্নেহের হাত বুলিয়ে আদর মাখা গলায় বললেন, এই লিয়া, কিছু বলবি? আমার ছোট আপা নিশ্চয়ই কোনো বড় সড়ো আবদার আছে। লিয়া দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে, ঠোঁট প্রসারিত করে বলে ওঠে, দাদিমণি, আমি এই সম্পর্কটা আগাতে চাই না। অনাকাঙ্ক্ষিত কোনো কিছু কখনোই কাঙ্ক্ষিত কোনো ফল বয়ে আনে না। আর এই বিয়েটা অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আমি চাই তুমি আব্বুকে বুঝিয়ে বলো। তুমি বললে আব্বু তোমার কথা ফেলতে পারবে না। কালকে বিয়ের প্রোগ্রাম এসব বাদ দিতে বলো। আর এও বলো দ্রুত সমঝোতা করতে। এই জোর করে হওয়া তথাকথিত বিয়ের সমাধান করতে, নামে মাত্র বিয়েটা ভেঙে দিতে। জান্নাত লিয়া চুলের মধ্যে হাত বুলিয়ে দিতে দিতে বলে, বিয়ে শাদী কি এতটাই খেলনা ছোট আপা? মন চাইলো না আর ভেঙে দিলাম? একটা সম্পর্ক ভাঙা সহজ, তবে গড়াটা খুবই কঠিন। লিয়া দাদিমণির দিকে মুখ তুলে তাকায়, তড়িৎ বেগে বলে, সম্পর্ক যেখানে তৈরিই হয়নি সেখানে ভাঙার প্রশ্নই আসে না দাদিমণি। জোর করে কখনো সম্পর্ক হয় না। আর দুর্ঘটনা সবসময় দুর্ঘটনাই, সেটাকে মনে থেকে মেনে নেওয়া যায় না। চাপে পড়ে পরিস্থিতির কাছে হার মেনে হয়তো আমি মানিয়ে চলতে হয়, বাট সেটা শুধুমাত্র লোক দেখানো। সেখানে ভালোবাসা বলে কিচ্ছু থাকে না, সেখানে থাকে শুধুমাত্র দয়া, দক্ষিণা। লিয়া একটু থামে, খানিকটা সময় নিয়ে ধরে আসা গলায় বলে, দাদিমণি, তুমি নিশ্চয়ই চাইবে না তোমার নাতি সারা জীবন অন্যের দয়ায় থাকুক। কেউ তাকে দয়া করে বউ হিসেবে মেনে নিয়েছে, দয়া করে সারা জীবন বোঝা হিসেবে বয়ে বেড়াবে, কখনো ভালোবেসে নয়। জান্নাত বেগম মৃদু হাসলেন, যা লিয়ার দৃষ্টিগোচর হলো না। শান্ত গলায় ফের বললেন, আজ ভালোবাসা নেই, তবে ভালোবাসা তৈরি হতে কতক্ষণ ছোট আপা? আর বিয়ে হলো এমন একটা পবিত্র বন্ধন যেখানে আপনা আপনি মহব্বত ভালোবাসার সৃষ্টি হয়। যে বন্ধনে ভালোবাসা দিন দিন ফিকে হয় না, বরং গাঢ় হয়। সন্তান সন্ততির মাধ্যমেই বন্ধন আরও মজবুত হয়। তাই বলছি ছোট আপা, আর একটু ভেবে দেখলে হয় না? লিয়া চোখ বন্ধ করলো, দু চোখের কার্নিশ পেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ভেজা গলায় ঠোঁটে আওড়ালো, দাদিমণি, এসবের জন্য উনি আমাকে দোষারোপ করেন। ওনার মতে সেই দিন যদি আমি ওনার সাথে না থাকতাম তাহলে সেই দুর্ঘটনা ঘটতো না। লিয়া লাগ টেনে দিয়ে ফের ক্ষীণ আওয়াজে বলতে থাকে, অবশ্য ওনার কথাটাও ফেলনা নয়, ঠিকই তো বলেছেন। আমি তো দায়ী, আর আমি যেহেতু দায়ী তাই এই ভুলটা শুধরে নেওয়ার দায়িত্বটাও আমারই। প্লিজ দাদিমণি, আব্বুকে বোঝাও না। জান্নাত বেগম অনেকটা সময় নিয়ে ভাবেন, কিছুক্ষণ নীরব থাকেন। অতঃপর কাজের মেয়েটাকে ডেকে ছেলে আর ছেলের বউদের এখানে উপস্থিত হতে বলেন। এক এক করে সবাই উপস্থিত হলো। সবাই উৎসুকভাবে আছে কি বলবেন তা জানার জন্য। অবশেষে জান্নাত বেগম গলা খাকারি দিয়ে বলে ওঠেন, মেজ খোকা, আমি চাইবো লিয়াকে জোর না করতে। এনামুল খান অবাক হয়ে তড়িৎ গতিতে বলে, কি বলছো মা? তার মানে লিয়ার কথা মতো এখন বিয়েটা ভাঙতে হবে? জান্নাত বেগম গম্ভীর গলায় ফের বলেন, আমার কথা শেষ করতে দাও। হুট করে কখনো কোনো চরম পর্যায়ে সিদ্ধান্ত নিতে হয় না। এখন লিয়ার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জোর করে একজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া ঠিক হবে না। আবার লিয়ার কথা মতো এখনই একটা চরম সিদ্ধান্ত উপনীত হওয়া যাবে না। রয়ে শুয়ে ভেবে চিনতে যে কোনো সিদ্ধান্ত নিতে হয়। তাই আমি বলছি, কালকের অনুষ্ঠান বন্ধ করে দাও, আর লিয়াকে আরও সময় দেওয়া হোক। লিয়ার পরীক্ষা অবধি এভাবেই থাক। 3 মাস সময় পাবে লিয়া ভাববার জন্য। 3 মাস পরেও যদি লিয়া আজকের অনুরূপ কথা বলে তবে তাই হবে। কিয়ৎক্ষণ থেমে ফের স্পষ্ট করে বল, সবার কথা শুনে যা মনে হলো, ছেলেটারও তো মতামত ছিল না, আর না থাকারই কথা। সেখানে বিয়ে দোহাই দিয়ে আমাদের মেয়েকে চাপিয়ে দিতে পারি না। লিয়া জারিফ এই 3 মাস ভেবে দেখবে। অতঃপর যদি ওরা বিয়েটা মেনে নিতে নাই পারে, তবে আমি নিজে দাঁড়িয়ে সমঝোতা করে দেব। আমি যেটা বললাম সেই কথাটা ফোন করে ও বাড়িতে জানিয়ে দাও। আমি আশা করব এর বাইরে তোমরা কেউ কিছু বলবে না, আর না তো লিয়াকে কোনো চাপ দিবে। অবশেষে লিয়া কৃতজ্ঞতার দৃষ্টিতে জান্নাত বেগমের দিকে তাকায়। লিয়ার দৃঢ় বিশ্বাস 3 মাস কেন 3 বছর পরেও জারিফের সম্পর্কটা মেনে নিবে না। তাই এখন থেকে মনটাকে সেভাবেই কঠোর করে গড়ে তুলতে হবে। অবশেষে জান্নাত বেগমের কথাগুলো ও বাড়িতে জানিয়ে দেওয়া হয়। ফোন কলের মাধ্যমে ডাইনিংয়ে বসে আছে সবাই। আনোয়ার রহমান, নীল, জারা, সাথে জারিফের একমাত্র ফুফু কল্পনা বেগম।
বিয়ে উপলক্ষে আজকে এসেছে। জারিফ এসে চেয়ার টেনে বসতেই আনোয়ার রহমান সবটাই বললেন। ও বাড়ি থেকে একটু আগে ফোনে যা যা বলেছে সেই সব কথা, তবে সেসবে জারিফের কোনো ভাবান্তর নেই। জারিফ ভাবলেশীন আছে। নিরুপমা বেগমকে অন্যমনস্ক দেখাচ্ছে। দাঁড়িয়ে জগ থেকে পানি ঢালছেন আর মনে মনে ভাবছেন, ইস, কি থেকে কি হয়ে গেল। কোথায় ভেবেছিলাম জারিফের বিয়েটা হবে, এদিকে নীলের পড়াশোনা শেষ হয়ে কোনো চাকরি বাকরিতে ঢুকলেই জারিফকে দিয়েই লিয়ার সাথে নীলের বিয়ের প্রস্তাব দেব। বাড়ির বড় জামাই প্রস্তাব দিলে ওনারা নিশ্চয়ই ফেলতে পারতেন না। উফ, এদিকে তো সব এলোমেলো হয়ে গেল। ভারী মিষ্টি দেখতে মেয়েটাকে আমার নিজের বৌমা করতে খুব ইচ্ছে হয়েছিল। ধ্যাত, কি থেকে কি হয়ে গেল। নিরুপমা বেগমের ভাবনার ছেদ ঘটে জাহানারা বেগমের ডাকে। এই ছোট, কি এত ভাবছিস বলতো? গ্লাস ভরে পানি উপচে পড়ে টেবিল ভেসে যাচ্ছে, আর তুই কিসের ধ্যানে আছিস বলতো? নিরুপমা বেগম নিজেকে তটস্থ করে হাত থেকে কাচের জগটা নামিয়ে রাখে। অপ্রস্তুত হয়ে বলে ওঠে, এই রে, খেয়াল করিনি, আসলে লিয়ার কথা ভাবছিলাম। লিয়ার নাম শুনতেই জাহানারা বেগম গম্ভীর কণ্ঠে বলে, বাদ দে ওই মেয়ের কথা। ওই মেয়ের জেদ দেখলি? পরিবারের সবাই বলল, অথচ তার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়ল না। 3 মাস পরেও যে একই সিদ্ধান্ত থাকবে সেটা আমার ভালো করেই জানা আছে। তাই ওই মেয়েকে নিয়ে আমি আর কিছুই ভাবতে পারবো না। কল্পনা বেগম ফুরন কেটে বলে ওঠে। নীল বিড়বিড় করে বলে, এই রে, ফুপ্পি তো আগুনের মধ্যে কেরোসিন তেল ঢালার উস্তাদ, একদম বড় মাকে উস্তে দিচ্ছে। নীল গলা খাকারি দিয়ে বলে ওঠে, তা ফুফি কি যেন বলছিলে? ওহ, মনে পড়েছিল, লিয়া বেশি শিক্ষিত না, ইন্টার পাস করেনি। তা বলি ফুফি, লিয়ার বয়স কত জানো তুমি? লিয়া সবে 18তে পা দিয়েছে আর সামনে এইচএসসি দিবে। বয়স অনুযায়ী পড়াশোনার সব ঠিক আছে, আর পড়াশোনায়ও ভালো। 18 বছর বয়সে কি ও এমবিও কমপ্লিট করবে নাকি? আজব, তোমার ভাতিজার তো 26 বছর চলছে, মাস্টার্স এখনো শেষ হয়নি। নীলের কথাটা কল্পনা বেগমের গায়ে লাগে। মুখটা চুপসে যায়, মুখ কাচুমাচু করে ফেলে। যারা মিটি মিটি হাসছে। জাহানারা বেগম নীলকে বলে, আহ নীল, হচ্ছেটা কি? চুপচাপ খাবার খাতো। কল্পনা বেগম ফের ঠোঁট বেঁকিয়ে বলে ওঠে, উফ, আবার শুরু করলো। এই ফুপ্পি তো দেখছি দমবার পাত্রী নয়। নিজের মেয়ের সাথে ব্রোয়ের বিয়ে দিতে ছেলেছিল, সেটা তো আর হয়নি, তাই এখন কিভাবে উস্কে দেওয়া যায় তাই করছে। উফ। এসব কথা মনে মনে আওড়ায় নীল। আনোয়ার রহমান কল্পনা বেগমকে উদ্দেশ্য করে শান্ত গলায় বলে, আসলে মেয়েটা ছোট, কতই বা বয়স, ওর কথা ধরলে চলে? আর সবার মনের অবস্থা তো জানা যায় না। মেয়েটার এই সিদ্ধান্তের পিছনে কোনো না কোনো কারণ থাকতেই পারে। কারো আচরণের জন্য হয়তোবা এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে। শেষের কথাটা জারিফের দিকে তাকিয়ে বলেন। কথাটা কিছুটা হলেও জারিফের গায়ে লাগলো। এর মধ্যে কল্পনা বেগম ফোরন কাটে আর ঠোঁটে আউড়িয়ে বলে, কথাটা জারিফের কাছে মোটেও ভালো লাগলো না। ফুপিকে সম্মান করে তাই সহজে কিছু বলতে পারলো না, আবার কেন যেন একদম চুপ করেও থাকতে পারলো না। মুখশ্রীতে বিরক্তিবোধটা নিয়ে বলে ওঠে, স্টপ ফুপি, প্লিজ স্টপ দিস। তখন থেকে একই কথা ভালো লাগছে না। এতটুকু বলে খাবার রেখে চেয়ার ছেড়ে উঠে চলে যায় জারিফ। হাত ধুয়ে গটগট করে রুমে চলে যায়। এক মেয়ের বিয়ে ভেঙে গেছে, আবার আরেক মেয়ের বিয়ে হয়েও সেটা টিকবে কিনা কে জানে। এমন অবস্থায় তো সমাজের লোকজন ছিছি করবে। কি থেকে কি হয়ে গেল, পরিবারের মান সম্মান সব মুহূর্তেই যেন ধুলোয় মিশে গিয়েছে। বাইরে বের হলেই লোকজন বিদ্রুপ করে, কত কথা শোনাবে, আল্লাহ মালুম। বড় মেয়ের বিয়ে ভেঙে গিয়েছে আর তারই হবু বরের সাথে ছোট মেয়ের বিয়ে হয়েছে, তার উপর জামাই বিয়ে মানে না। এ সমস্ত কথা হজম করা চারটিখানি কথা না। তুই বল, কাজের মেয়েটা বলল আশেপাশের লোকজন নাকি এরকমটা বলা বলি শুরু করেছে। সমাজে এই পরিবারে যে আভিজাত্য সম্মান ছিল সব একটা দুর্ঘটনায় যেন শেষ হয়ে গেল।
তোর বাবা চাচাদেরকে সমাজের লোক কত সম্মান করত, মান্য করত। ওফ, এতটা বাজে পরিস্থিতি হওয়া কি খুব দরকার ছিল? দীর্ঘশ্বাস ছেড়ে তাহমিনা বেগম হতাশ হয়ে কথাগুলো বলেন। তাসনিম বিছানায় পা ঝুলিয়ে বসেছিল, সাথে সাথে স্বাভাবিকভাবেই বলে ওঠে,